শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। আগামীকালের মধ্যে সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হচ্ছে যুদ্ধাপরাধী দল জামায়াত শিবিরকে। এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে নিষিদ্ধ করা নিয়ে আইনগত দিক খতিয়ে দেখা হবে আজকের মধ্যেই। বলেন, জামায়াত শিবিরকে নিষিদ্ধ করলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না। আইনমন্ত্রী বলেন, আদালত নয় বরং কোনো দলকে নিষিদ্ধ করতে পারে সরকার। জানান, এর আগে জামায়াতকে যুদ্ধাপরাধী হিসেবে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিল সেটাই সঠিক। তার বক্তব্য, জামায়াতকে নিষিদ্ধ করা হলে দেশে ধ্বংসাত্মক কাজ বন্ধ হবে। আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসবো এবং সেইখানে আমরা সিদ্ধান্ত নিব কোন আইনি প্রক্রিয়ায় হবে। সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো। এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। নির্বাহী আদেশে জামায়াত শিবির নিষিদ্ধ হচ্ছে, এটি এখন সময়ের ব্যাপার। সিনিয়র আইনজীবী ও বিশিষ্টজনরা বলছেন, জামায়াত ও তাদের ছাত্র সংগঠন শিবির নিষিদ্ধ করার আইনি ক্ষমতা আছে সরকারের। তারা বলছেন, জামায়াত নিষিদ্ধ করার দাবি দীর্ঘদিনের, এই সিদ্ধান্ত নিতে অনেক দেরি করা হয়েছে। আলমগীর স্বপনের রিপোর্ট। ৭১-এর মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড হয়েছিল জামায়াত ইসলামীর কয়েকজন শীর্ষ নেতার। এর মধ্যে গোলাম আজমের বিচারের রায়ে জামায়াতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছিল যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। ২০১৩ সালে উচ্চ আদালতের আরেক রায়ের পর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধনও বাতিল হয় দলটির। তবে এর আগে থেকেই জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার দাবি ছিল, যদিও এতদিন পর ১৪ দলের সুপারিশে দলটিকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জামায়াত শিবির নিষিদ্ধ করার জন্য এক্ষেত্রে আইনি ব্যাখ্যায় কি বলছেন সিনিয়র আইনজীবী ও বিশিষ্টজনরা? জনশৃঙ্খলা নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে সমিতি বা সংঘ গঠন করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে। তবে সত্য থাকে যে কোনো ব্যক্তির উক্তরূপ সমিতি বা সংঘ গঠন করিবার কিংবা উহার সদস্য হওয়ার অধিকার থাকিবে না যদি নাগরিকদের মধ্যে ধর্মীয়, সামাজিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করিবার উদ্দেশ্যে গঠিত হয়। সরকার চাইলে তো পারেই, অবশ্যই পারে, নির্বাহী আদেশের মাধ্যমে করবে। তো নির্বাহী আদেশ তো আইনের সমতুল্য, তো আইন করে করতেই পারে তারা। বিচারপতি হাবিবুর রহমান যখন বেঁচে ছিলেন তিনি লিখেছিলেন, জামাতের যে রাজনীতি এটা আমাদের শরীরে একটা ক্ষতের সমতুল্য, এটার সমাধান হওয়া দরকার। আমি ওটা সমর্থন করে লিখেছিলাম। কিন্তু এই গত বহু বছর এটা নিয়ে তারা খেললেন। যুদ্ধাপরাধের পাশাপাশি জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের অভিযোগ কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতা ও জঙ্গিবাদী তৎপরতার। এই অবস্থায় রাজনীতিতে কতটা পরিবর্তন আসবে? যে উদ্দেশ্যে তাদেরকে নিষিদ্ধ করা এটা অ্যাচিভ করা যাবে কি না আরও অন্যরকম রূপ নেবে, যাতে কোনো রকমের সিচুয়েশন সৃষ্টি না হয় যে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। যদিও জামাত নিবন্ধিত দল নয়, কিন্তু জামাত এখন বেআইনি দলও নয়। আপনি যখন বেআইনি করে দেবেন, তারা অন্যভাবে নূতনভাবে ভিন্ন রূপে তারা আত্মপ্রকাশ করবে, তখন আর আমাদের এদের উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। জামায়াত ও শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্তের পরও মৌলবাদী রাজনীতির বীজ বড় রাজনৈতিক দলেও ঢুকেছে বলে অভিযোগ বিশিষ্টজনদের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা সরকারের ইস্যু পরিবর্তনের অপকৌশল, এই মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এদেশে জঙ্গিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হল আওয়ামী লীগ। ঘটনা তদন্তে জাতিসংঘের সহায়তা থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, প্রচণ্ড চাপ সৃষ্টি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বক্তব্য নেওয়া হয়েছে। তার অভিযোগ, খাবারের নামে নাটক আর তামাশা তৈরি করে গোটা জাতির সঙ্গে মশকরা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এই মুহূর্তে শান্ত আইন তুলে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানো উচিত। ডিবি অফিসে সমন্বয়কারী এবং তাদের অভিভাবকদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, জরুরি অবস্থা জারি না করা সত্ত্বেও সভা সমাবেশ করতে না দেয়া স্বৈরাচারী আচরণ। রাজনৈতিক সদিচ্ছা থাকলে শুরুর দুদিনেই এই সংকট সমাধান করা যেত। ডিবি অফিসে বসেই সেই আটককৃত ছাত্রদেরকে যারা তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে দিয়ে একটা বক্তব্য বিবৃতি প্রচার করানো হয়েছে, যেটা সম্পূর্ণভাবে ওই ছাত্রদের কেউই আপনার সেটা গ্রহণ করেননি। এই ধরনের একটা নাটক, একটা তামাশা তৈরি করে তারা গোটা জাতিকে আমি মনে করি যে গোটা জাতিকেই তারা ছোট করেছে। কোটা সংস্কার আন্দোলনের সুষ্ঠু ও মানসম্মত তদন্ত নিশ্চিতের লক্ষ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার। সে সময় তিনি বলেন, বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে, যাতে এটি যথাযথ এবং উচ্চমান সম্পন্ন হয়। এই তদন্তে সহায়তা নেওয়ার বিষয়ে বাংলাদেশ এরই মধ্যে জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করেছে। বৈঠকের শুরুতে জার্মান রাষ্ট্রদূত সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় বাংলাদেশ যে রাষ্ট্রীয় শোক পালন করছে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর কাছে শোক ও সমবেদনা জানান। সাম্প্রতিক সহিংসতার নির্দেশ কোথা থেকে এসেছে, কারা অর্থের যোগান দিচ্ছে কিংবা কাদের সাথে বৈঠক হয়েছে, এর সব তথ্য সরকারের হাতে আছে। সকালে আওয়ামী লীগের যৌথ সভায় একথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জামায়াত ধর্মের নামে মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি বিভিন্ন নাশকতা, সহিংসতা, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলের, আইনগত দিকগুলো দেখে সেটি বাস্তবায়ন করবে সরকার। কোটা আন্দোলন ও সাম্প্রতিক সহিংসতায় হতাহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালনে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের যৌথ সভা। শোকের মাস আগস্টে দলীয় কর্মসূচি ঠিক করতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে ছিল এ সভা। সূচনা বক্তব্যে সোমবার গণভবনে 14 দলের সভায় জামাত শিবিরের রাজনীতি বন্ধে নেওয়া সিদ্ধান্তের কারণ এবং বাস্তবায়নের প্রক্রিয়াগুলো তুলে ধরেন ওবায়দুল কাদের। মূলত জামাত ধর্মের মুখোশ পরা সাম্প্রদায়িক অপশক্তি নানান সময় তাদের দ্বারা প্রকাশ্য গোপনে নানা অপতৎপরতা, নাশকতা, ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং দেশের জনগণও সেটা অবহিত। সহিংসতার সাথে জড়িতদের নামে কোনো নিরপরাধ মানুষকে যেন গ্রেফতার না করা হয়, সেজন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। গ্রেফতারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধী অনেককেও জড়িয়ে এটা যেন কোনো অবস্থাতেই না হয়, সে ব্যাপারে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে, বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আমরা এই ব্যাপারে আকর্ষণ। সাম্প্রতিক সহিংসতা নিয়ে বিএনপি মহাসচিব মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। কোথা থেকে নির্দেশ এসেছে, উস্কানি এসেছে, কারা কোথায় কোথায় বৈঠক করেছেন, অর্থ জুগিয়েছে, কোন কৌশলে অর্থ পাঠিয়েছে, সবই আমরা জানি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে সরকার বিরোধীরা যে ষড়যন্ত্র করেছিল তা এখন পুরোপুরি স্পষ্ট। গুজব, আতঙ্ক সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি না করা এবং কোটা আন্দোলনের সমন্বয়কদের মুক্তি চেয়ে করা রিটের শুনানি আরও এক দফা হবে আগামীকাল বুধবার। আজ দ্বিতীয় দিনের শুনানিতে সহিংসতা মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেন হাইকোর্ট। বলেন, এ ঘটনায় তারা লজ্জিত। রাষ্ট্রপক্ষকে আদালত প্রশ্ন করেন, 6 সমন্বয়ক নিরাপত্তার কথা তোলেননি, তাদের ডিবিতে আটকে রাখা হয়েছে কেন? এটা প্রসেস নয় উল্লেখ করে বলা হয়, তাদের
হয় গ্রেফতার করতে হবে, না হয় ছেড়ে দিতে হবে। শুনানি ঘিরে দুপক্ষের আইনজীবীদের উত্তপ্ত বাক্য বিনিময়ে দফায় দফায় হট্টগোল হয়। আন্দোলনরত বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি না করার রিটের দ্বিতীয় দিনের শুনানি ঘিরে বাড়তি আগ্রহ ছিল হাইকোর্টে। কানায় কানায় পূর্ণ পুরো এজলাস। শুনানিতে দফায় দফায় বাকবিতণ্ডা ও হট্টগোল হয়। এতে বেশ কয়েকবার বাধাগ্রস্ত হয় শুনানি। এক পক্ষ অপর পক্ষকে আক্রমণে বারবার হস্তক্ষেপ করতে হয় আদালতকে। এক পর্যায়ে আদালত বলেন, জাতির ক্ষতি হয় এমন কিছু করা যাবে না, মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ সবই গুরুত্বপূর্ণ। অনেক নোংরা কথা কোর্টের ভিতরে বলা হয়েছে। মাইক অন থাকার পরেও আমাদের কথা শোনা যায়নি, কারণ চারিদিক থেকে তখন বিভিন্ন ধরনের কথাগুলো বলা হচ্ছে, ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে। এটা কোর্টে আমরা এই ধরনের কোনো বিশৃঙ্খলা কোনোদিন এটা কাম্য নয়। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, নিজেরা মিলে গণতদন্ত কমিশন গঠন করে তারাই আবার রিট করেছেন। রাজনৈতিক উদ্দেশ্য আছে তাদের। রিটের পক্ষের আইনজীবী বলেন, পলিটিক্যাল ক্যাপাসিটি দেখাতে নয়, তারা দাঁড়িয়েছেন মানুষের জীবনের জন্য। হুলিগান ভ্যান্ডালিজম চলেছে, তাদেরকে উৎসাহিত করার জন্যই কতিপয় ব্যক্তি রিট পিটিশন ফাইল করেছেন। তার কারণ হলো, যারা রিট পিটিশন ফাইল করেছেন তারা একটা গণতদন্ত কমিটি গঠন করেছেন। গণতদন্ত কমিশন একটা আলাদা বিষয়, আর আজকে আমাদের যে পিটিশনটা সেটা পুরোটাই একটা আলাদা বিষয়। এই পিটিশনে আমরা এমন কিছু চাইনি যে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, তেমন কিছু। যে মানব প্রাণগুলো যাচ্ছে সেগুলোকে এখানেই থামানো যাক, আর যাতে একটিও রক্ত না পড়ে, আর এক ফোঁটা রক্তও যেন না পড়ে। পুলিশ তাদের অন্যান্য যেসব প্রসিডিওর আছে পিআরবি অনুযায়ী সবকটাকে যেন ফলো করে তারপরে তারা যেন তাদের দায়িত্ব পালন করে। কেউই কোনো রাজনীতি করার জন্য আসেনি। লাশের উপরে রাজনীতিবিদরা করেন। আন্দোলনের সময়ে পুলিশের গুলিতে শিশুদের মৃত্যুর কথা উল্লেখ করেন রিটের পক্ষের আইনজীবী। সে প্রেক্ষিতে ভারপ্রাপ্ত অ্যাটর্নি দাবি করেন, নারায়ণগঞ্জে যে শিশু ছাদে মারা গেছে সেটি তৃতীয় পক্ষের গুলিতে। জানান, শিক্ষার্থীদের আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি নিয়ে মাঠে ছিল, পিস্তল নিয়ে নয়। পুলিশ গুলি করেছে এমন কোনো প্রমাণ নেই। গুলি করে থাকলে ছাদে উচ্চ ছাদের থেকে গুলি আসবে, তাহলে তৃতীয় পক্ষ গুলি করেছে। হেলিকপ্টার থেকে স্পেসিফিকভাবে বলা হয়েছে সরকার পক্ষ থেকে কোনো গুলি হয় নাই। এতে গরম পানি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ছিল লাঠি নিয়ে, কোনো জায়গায় অস্ত্র ছিল না। শুনানির এক পর্যায়ে আদালত বলেন, সংবিধান ও আইনে সব বিষয় লেখা আছে, কিন্তু কেউই সাংবিধানিক দায়িত্ব পালন করছে না। পুলিশ কি আচরণ করবে তা পরিষ্কার বলা আছে সিআরপিসিতে। তারপরও তারা হেফাজতে রাখে কোন ইখতিয়ারে? বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। মিডিয়া কভারেজের জন্য রিট করা হয়েছে। শুনানিতে এমনটা বললেন আরেক অতিরিক্ত অ্যাটর্নি শেখ মোহাম্মদ মোর্শেদ। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। পুলিশের সাথে সাধারণ শিক্ষার্থীদের কোনো বিরোধ নেই। পুলিশের টার্গেট নাশকতাকারী। চলমান গ্রেফতার অভিযানে নিরপরাধ কাউকেই হয়রানি করা হচ্ছে না বলে দাবি করেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি জানান, সহিংসতার ঘটনার এখন পর্যন্ত 2800-র বেশি গ্রেফতার করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীতে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানায় 264-টিরও বেশি মামলা হয়েছে। এর মধ্যে 53টি হত্যা মামলা। এসব মামলার নিরপেক্ষ তদন্ত হবে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। দুপুরে ডিএমপির হেডকোয়ার্টারে সাংবাদিকদের তিনি জানান, সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত 2800-রও বেশি গ্রেফতার আছে। প্রত্যেকটি ঘটনার পূর্বাপর বিচার করতে হবে যে কোন প্রেক্ষাপটে আমাদের কোনো সদস্য যদি গুলি করে থাকে, কোন প্রেক্ষাপটে গুলি করেছে, সেগুলি আমাদের যখন পুলিশ কমিশনার স্যার এগুলি নিয়ে আলোচনা করবেন। সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হবে, যেন এই ধরনের কোনো প্রশ্ন না ওঠে যে পুলিশ মামলা নিয়ে পক্ষপাত করছে। এই ধরনের কোনো প্রশ্ন ওঠার কোনো সুযোগ নেই। তিনি বলেন, নিরপরাধ কোনো ব্যক্তি কিংবা শিক্ষার্থীকে হয়রানি করা হলে সেই পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে ডিএমপি। জানান, শুধুমাত্র যারা হামলায় অংশ নিয়েছিল তাদেরকেই আইনের আওতায় নিয়ে আসছে পুলিশ। একেবারে সাধারণ শিক্ষার্থী সহ কোনো সাধারণ মানুষ, নিরপরাধ মানুষ যারা এই ধরনের নাশকতার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই, তাদেরকে বিন্দু পরিমাণ যেন কোনো ধরনের হয়রানি করার কোনো সুযোগ নেই। ছাত্রছাত্রীদের সঙ্গে পুলিশের কোনো বিরোধ নেই।
আমাদের টার্গেট হচ্ছে যারা নাশকতাকারী। ভিডিও দেখে দেখে, ফুটেজ দেখে দেখে আমরা তাদেরকে ধরার জন্য আমরা প্রাণপণে কাজ করে যাচ্ছি। গ্রেফতার বাণিজ্যের অভিযোগ প্রসঙ্গে পুলিশ জানায়, কারো বিরুদ্ধে এমন প্রমাণ পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আগামীকাল থেকে সরকারি বেসরকারি অফিস চলবে স্বাভাবিক নিয়মে, অর্থাৎ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে 28 থেকে 30 জুলাই সরকারি ও বেসরকারি অফিস চলেছে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে 21-22 জুলাই নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে 23 জুলাইও ছুটি বর্ধিত করা হয়। দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলে সাধারণ ছুটির পর 24 জুলাই থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি ও বেসরকারি অফিস। 24 ও 25 জুলাই বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলে অফিস। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে 93 জনে দাঁড়িয়েছে। রাজ্যের ওয়েনার জেলার পার্বত্য এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা হয়। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা শতাধিক মানুষ। বেসামরিক কর্তৃপক্ষের পাশাপাশি উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনাবাহিনীর সদস্যরাও। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় আরও ভূমিধসের শঙ্কা করা হচ্ছে। ভারতের কেরালা রাজ্যের ওয়েনার জেলার পার্বত্য এলাকায় কয়েকদিন ধরেই হচ্ছে টানা বৃষ্টি। সোমবার মধ্যরাতে ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে তৈরি হয় ভূমিধস, আর তাতেই হঠাৎ বিপর্যয় নেমে আসে ঘুমন্ত গ্রামবাসীর উপর। দুর্ঘটনার পরপরই পুরো এলাকায় জারি করা হয় সতর্কতা। বিভিন্ন স্থান থেকে একের পর এক বের করা হচ্ছে মরদেহ। এখনও ধসে পড়া বাড়ি স্থাপনার নিচে চাপা বহু মানুষ। ধারণা করা হচ্ছে আটকে পড়া মানুষের সংখ্যা শতাধিক। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের পাশাপাশি কাজ করছে সেনা ও নৌবাহিনী। কর্তৃপক্ষ বলছে রাজ্যের একটি গুরুত্বপূর্ণ সেতু ধসে পড়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। বিপুল সংখ্যক আহত মানুষের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে ওয়েনারের হাসপাতালগুলোকে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর দাবি, পরিস্থিতি সামাল দেওয়ার সব চেষ্টাই করা হচ্ছে। মানুষকে উদ্ধারে আমরা সম্ভাব্য সব চেষ্টাই করছি। রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোকে তৈরি রাখা হয়েছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। ফায়ার সার্ভিস, নেভি সহ বিভিন্ন বাহিনী উদ্ধার তৎপরতা চালাচ্ছে। মঙ্গলবারও ভারী বৃষ্টিপাত হচ্ছে রাজ্য জুড়ে। 2018 সালের পর এলাকাটিতে এটি সবচেয়ে ভয়াবহ দুর্যোগ। 6 বছর আগে বন্যায় এলাকাটিতে প্রায় 400 মানুষের প্রাণ গিয়েছিল। ক্ষতিগ্রস্তদের পরিবার প্রতি 2 লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। হতাহতদের প্রতি শোক জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশ জুড়ে পালিত হচ্ছে শোক। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, গ্রহণ করা হয় শোক প্রস্তাব। অবশ্য জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হয় রাজধানীর বিভিন্ন সরকারি ভবন সহ অন্যান্য জায়গায় জাতীয় পতাকা স্বাভাবিক অবস্থায় উঠতে দেখা গেছে। তবে নির্বাচন কমিশন ভবনের জাতীয় পতাকা ছিল অর্ধনমিত। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আজ সারা দেশে শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হয়। মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সকল নাগরিক এই কর্মসূচি পালন করতে পারবেন। এদিকে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন হচ্ছে সারা দেশে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে পালিত হচ্ছে এই শোক। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভায় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সবাইকে কালো ব্যাজ ধারণ করতে বলা হলেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। কালো ব্যাজ পড়েছেন প্রায় সব জেলার সরকারি কর্মকর্তা কর্মচারীরা। রংপুরে বেশিরভাগ কর্মক্ষেত্রে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ধর্মীয় উপাসনালয়ে হয়েছে দোয়া প্রার্থনা। কালো ব্যাজ ধারণ করছি আমরা এবং আমাদের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং অন্যান্য যে উপাসনালয়গুলো আছে আমাদের মন্দির, গির্জা, প্যাগোডা, ওখানে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হবে।
সিলেটেও কালো ব্যাজ পড়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়নি। ধর্মীয় উপাসনালয়ে দোয়া প্রার্থনা হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন, কালো ব্যাজ ধারণ ও দোয়া প্রার্থনা ছাড়া অন্য কোনো নির্দেশনা পাননি তারা। আমরা যে এটা পেয়েছি, প্রজ্ঞাপনটা পেয়েছি, সেখানে যারা মানে রাষ্ট্রীয় শোক হিসেবে দোয়া, বিশেষ দোয়া, তারপরে হচ্ছে মসজিদ, মন্দির এবং অন্যান্য উপাসনালয়ের হচ্ছে বিশেষ প্রার্থনা আর কালো ব্যাজ ধারণ। রাজশাহীতেও বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি নির্দেশনায় শোক পালন হচ্ছে। ময়মনসিংহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি কালো পতাকাও উত্তোলন করা হয়েছে। জেলা পরিষদ, নগর ভবন সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারীরা কালো ব্যাজ পরে কর্মস্থলে যোগ দিয়েছেন। কুমিল্লায় জেলা পরিষদ কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখা হলেও অন্যান্য প্রতিষ্ঠানে ছিল স্বাভাবিক। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের উদ্যোগে রাষ্ট্রীয় শোক পালন হয়েছে। এছাড়া পাবনাতেও দেখা গেছে একই চিত্র। মসজিদ, মন্দির, গির্জায় হয়েছে বিশেষ প্রার্থনা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ঢাকা মেডিকেল কলেজের সামনে মৌন অবস্থানের চেষ্টা করেছেন কিছু অভিভাবক। অনুমতি না থাকায় পুলিশ তাদের সড়কে অবস্থান করতে দেয়নি। সকাল 10টার দিকে মেডিকেল কলেজের সামনের সড়কে জড়ো হবার চেষ্টা করেন অভিভাবকরা। অভিযোগ করেন পুলিশ তাদের কর্মসূচি পালন করতে দেয়নি। সাম্প্রতিক কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত আহতের ঘটনায় এই অবস্থান পালন করতে চান বলে জানান তারা। যদিও পুলিশ বলছে এমন কোনো কর্মসূচির অনুমতি নেওয়া হয়নি কর্তৃপক্ষ থেকে। দেখে নেব সপ্তম দিনে প্যারিস অলিম্পিকের সবশেষ পদক তালিকার অবস্থান। টেবিলে শীর্ষ 6 দেশের মধ্যে চলছে উত্থান পতন। জিমন্যাস্টিক্সের সাফল্যে আবারও শীর্ষস্থান দখল করেছে জাপান। 6টি স্বর্ণপদক জিতে তালিকার শীর্ষে অবস্থান দখল করেছে জাপান। গোল্ড ছাড়াও 2টি সিলভার ও 4টি ব্রোঞ্জ সহ মোট 12টি পদক জিতেছে দেশটি। প্যারিস অলিম্পিকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে ইসরায়েলের 3 অ্যাথলেটকে। ব্রিটিশ পোর্টাল গার্ডিয়ান বলছে, মৃত্যুর হুমকি পাওয়ার খবরটি জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। এ ঘটনার তদন্তে নেতৃত্ব দেবে ফ্রান্সের জাতীয় অ্যান্টি অনলাইন হেইট কর্তৃপক্ষ। প্যারিস অলিম্পিকে ইসরায়েলি অ্যাথলেট এবং দেশটির পর্যটকদের উপর হামলা করতে পারে ইরানের পৃষ্ঠপোষকতায় একটি মহল, এমন দাবি গত সপ্তাহেই করেছিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাতজ। তাই তো প্যারিস অলিম্পিকে 24 ঘন্টা নিরাপত্তা সুবিধা পাচ্ছেন ইসরায়েলের অ্যাথলেটরা। সাইবার হামলার ঝুঁকিতে আছে বাংলাদেশ। মূল টার্গেট ব্যাংক, হাসপাতাল, বিদ্যুৎ, টেলিকম ও তৈরি পোশাক শিল্প সহ রফতানিমুখী খাত। এ তথ্য জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক। সকালে সাইবার নিরাপত্তা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি জানান, বিভিন্ন রাষ্ট্রের মদদে সাইবার হামলার অপচেষ্টা চলছে। গেল 10 দিনে সরকারের 8টি ওয়েবসাইটে 50,000 বার সাইবার হামলা হয়েছে। সরকারি বেসরকারি 70টি শিক্ষা প্রতিষ্ঠানেও সাইবার হামলা হয়েছে। ভিপিএন ব্যবহারের ফলে এই ঝুঁকি আরও বাড়ছে। এসব প্রতিরোধে সাইবার নিরাপত্তা ফোরাম গঠন করার কথা জানান প্রতিমন্ত্রী। আরও জানান, ভুল কিংবা মিথ্যা কন্টেন্ট নিয়ে একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমকে জবাব দিতে বলা হয়েছিল। এরই মধ্যে ইমেইলে জবাব দিয়েছে টিকটক। আগামীকালের মধ্যে ফেসবুক ও ইউটিউবকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একদিকে যেরকম সাইবার অপরাধীরা ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের তথ্য উপাত্ত, অর্থ চুরি করছে, অপরদিকে একটা রাষ্ট্রের কাঠামোকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিন্তু অপর কোনো রাষ্ট্রের আশ্রয় প্রশ্রয়ও কিন্তু বেশ শক্তিশালী একটা সাইবার অপরাধী চক্র কাজ করছে। শিক্ষার্থী ও সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার। অবিলম্বে তাদের পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল সমর্থিত শিক্ষকরা। এ সময় শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানান তারা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিপুল প্রাণহানি ও বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন সাদা দল সমর্থিত শিক্ষকরা। 15 জুলাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর পুলিশ, ছাত্রলীগ ও বহিরাগতদের হামলায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া, প্রাণহানির সাথে জড়িত প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনতে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন তারা। এ সময় 11 দফা দাবি তুলে ধরেন সাদা দলের শিক্ষকরা। সচিবালয়, স্বরাষ্ট্র, আইন মন্ত্রণালয় সহ 11টি মন্ত্রণালয়ের বৈঠকে শেষে ব্রিফিং করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আনা হয়েছে, আমরা পর্যায়ক্রমে আজকে আমরা বসছিলাম। আমাদের আইনমন্ত্রী মহোদয়, আমাদের
শিক্ষামন্ত্রী, আমাদের তথ্য ইসে প্রতিমন্ত্রী, আমাদের শিল্পমন্ত্রী এবং আমাদের শ্রম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং আমাদের সচিব, সিনিয়র সচিব বৃন্দ, আইসিটি প্রতিমন্ত্রী এবং আমাদের সচিব, সিনিয়র সচিব এখানে উপস্থিত ছিলেন। আমাদের শান্তি শৃঙ্খলা বাহিনীর, আমাদের পুলিশের আইজিপি এবং এই সব বাহিনী প্রধান, গোয়েন্দা সংস্থার প্রধানরা এখানে উপস্থিত ছিলেন। আমরা সারা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নিয়ে দীর্ঘ আলোচনা করি। আমরা আলোচনার মাধ্যমে যেটা আমাদের কাছে ভেসে আসছে, উঠে আসছে, আমাদের সব সারা বাংলাদেশেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে এবং স্বাভাবিক হয়ে যাওয়ার কারণেই আমরা আমাদের যে সন্দেহ আইন যেটা আমাদের ছিল সেইটাও আমরা আরো কিছু পরিবর্তন করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগামী বুধবার হতে শনিবার পর্যন্ত সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত সন্ধ্যা আইন কিংবা কারফিউ শিথিল থাকবে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব, সবাই যেন এই সন্ধ্যা আইনটি মেনে চলেন। তাদের নিজেদেরই স্বার্থে আমরা দেশ, আমাদের নিরাপত্তা বাহিনী যত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থা ডিক্লেয়ার করতে পারবে, তাদের সাজেশন দিবে, ততই আমরা মনে হয় আমাদের দেশ স্বাভাবিক অবস্থায় আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারব। রিপিট করে দেন যে রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত থাকবে। সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত থাকবে না, এইটুক শিথিল থাকবে, আর বাকি সময় সন্ধ্যা আইন জারি থাকবে। আমাদের সময়ের সবাই আলোচনার প্রেক্ষিতে আমরা আরো কিছু সিদ্ধান্ত আমরা আলোচনা হয়েছে। যেমন শিক্ষাক্ষেত্রে শিক্ষামন্ত্রী মহোদয় এখানে আছেন, তিনি এখন সিদ্ধান্ত নেবেন কবে থেকে প্রাইমারি স্কুল খুলবেন, কবে থেকে মাধ্যমিক স্কুলগুলি খুলবেন, কবে কলেজ এবং ইউনিভার্সিটি পর্যায়ক্রমে তিনি খুলবেন, সেটার সিদ্ধান্ত উনি দেবেন। আমাদের আইসিটি প্রতিমন্ত্রী কবে থেকে ইন্টারনেট চালু করবেন সেটার সিদ্ধান্ত তিনি তার টেকনিক্যাল অবস্থা অবজার্ভ করে এবং তার যে যে অসুবিধাগুলি আছে সেইগুলি শেষ করে কবে থেকে দিতে পারবেন সেগুলো তিনি সঠিক সিদ্ধান্ত তিনি দিবেন। আমাদের তথ্য মন্ত্রী মহোদয় এখানে আছেন, তিনিও সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো আমাদের অপপ্রচার হচ্ছে, সব জায়গায় অপপ্রচার হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় যে সমস্ত অপপ্রচার হচ্ছে সেই অপপ্রচারগুলো বন্ধ করার জন্য, এইগুলোকে যাতে সঠিক নিউজটা যেন সারা বাংলাদেশ তো বটেই, সারা বিশ্বে যেন প্রচারিত হয়, তার জন্য তিনি ব্যবস্থা নেবেন। সে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এখানে ছিলেন না, তার আমাদের সিনিয়র সচিব এখানে ছিলেন, তিনিও বিভিন্ন রাষ্ট্রে কিভাবে আমাদের সঠিক নিউজটা যাতে যায়, এই আন্দোলন কারা করেছেন, কারা এই আন্দোলনকারীদের ব্যবহার করেছেন, সেটা তো এখানে দীর্ঘ আলোচনা হয়েছে। আপনারা সবাই লক্ষ্য করেছেন যে ছাত্রদের আন্দোলন যারা শুরু করেন তখন একটা আমাদের সবাই ধারণা করেছি যে ছাত্রদের আন্দোলন একটা অহিংস আন্দোলন, তারা আন্দোলন করবে তাদের দাবির জন্য এবং আমরা তাদের দাবির প্রতি সবসময় সহানুভূতি আমাদের ছিল। আমরা 2018-তে এই দাবি উঠেছিল, তখনই আমরা স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে আমরা ওই যে কোটাটা, সেই কোটাটা আমরা তখনই কয়েক সেক্টরে বিলুপ্ত করে দিয়েছিলাম। আমাদের সবাই তখন সানন্দে এই আন্দোলনকারীরা ফিরে গিয়েছিলেন। মহামান্য হাইকোর্ট সংক্ষুব্ধ হয়ে কয়েকজন মুক্তিযোদ্ধা সন্তান এটার বিরুদ্ধে তারা রিট আবেদন করেছিলেন, হাইকোর্ট সেখানে একটা সিদ্ধান্ত দিয়েছিলেন। সেটা কিন্তু আমাদের মাননীয় আইনমন্ত্রী এখানে আছেন, আমাদের সরকারের তরফ থেকে আমরা কিন্তু তার বিরুদ্ধে আমরা আপিল করে দিয়েছিলাম। এই আন্দোলনকারীরা যখন আন্দোলন শুরু করার আগেই কিন্তু আমরা এটা করে দিয়েছি। আন্দোলনকারীরা যখন আবার আন্দোলন শুরু করলেন তখন আমরা বললাম যে যেহেতু আমাদের বাংলাদেশের আদালত সম্পূর্ণ স্বাধীন, বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন, কাজেই এটা আইনের মাধ্যমে এটা সমাধান হওয়া উচিত। আমরা আপিল করেছি এবং যারা সংক্ষুব্ধ হয়েছে তারাও অ্যাডেড পার্টি হিসাবে
সেখানে হাইকোর্টে যেন তাদের বক্তব্য দেওয়া হয়। তারা সেই জায়গায় না গিয়ে তারা আন্দোলনেই রয়ে গেলেন। তা আমরা আমাদের মহামান্য বিচারপতি দর্শক, সচিবালয়ে 11টি মন্ত্রণালয়ের বৈঠক শেষে ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সরাসরি সেখানে ছিলাম। কোটা আন্দোলনের সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করেছেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা। সোমবার বিকেলে বিটিভির ঢাকা কেন্দ্রের কার্যালয়ে গিয়েছিলেন নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, টিভি ব্যক্তিত্ব মহামিদ, ফরিদুর রাজা সাগর, শাইখ সিরাজ, নাট্য ব্যক্তিত্ব সারা জাকের, লাকি ইনাম সহ সাংস্কৃতিক অঙ্গনের আরও অনেকেই। এ সময় সঙ্গে ছিলেন বিটিভির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার। বিটিভি ভবন পরিদর্শন শেষে সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করেন, বলেন এটা খুবই দুঃখজনক ঘটনা। এই ছিল সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।